আজকের ভিডিওটিতে চেঞ্চু জনগোষ্ঠীর মানুষ সম্পর্কে আলোচনা করব। তো আমরা দেখেছি যে মানুষের যে জীবনধারা সেই জীবনধারার উপরেতে পরিবেশের একটা প্রভাব বরাবরই রয়েছে। অর্থাৎ মানুষকে এই পৃথিবীতে টিকে থাকার জন্যে পরিবেশের সাথে অভিযোজন করতে হয়েছে। পরিবেশের পরিবর্তনগুলির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে হয়েছে। যারা মানিয়ে নিতে পেরেছে তারা এই পৃথিবীতে টিকে গিয়েছে, যারা পারেনি তারা আস্তে আস্তে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। তো আমাদের পৃথিবীতে যে সমস্ত আদিম জনগোষ্ঠীর মানুষেরা সেই সুদূর প্রাচীন কাল থেকে পরিবেশের সঙ্গে অভিযোজন করে আজও পৃথিবীতে টিকে আছে, তাদের মধ্যে একটি অন্যতম জনজাতির মানুষ হচ্ছে আমাদের এই ভারতবর্ষের, বিশেষ করে দক্ষিণ ভারতের এই চেঞ্চু জনগোষ্ঠীর মানুষ, যারা এই সুপ্রাচীন কাল থেকে এই অরণ্য নির্ভর জীবনযাপনেতে অভ্যস্ত এবং অরণ্যই তাদের বাসভূমি এবং এই অরণ্যের সঙ্গে অরণ্যের বন মানে বন জঙ্গল যেই বন্য পরিবেশের সঙ্গে তারা অভিযোজন করে আজও কিন্তু টিকে আছে। তো আজকের এই ভিডিওর আলোচনাতেই সেই চেঞ্চু জনগোষ্ঠীর মানুষ সম্পর্কেই আলোচনা করব, যে ভারতবর্ষের কোথায় এরা থাকে, কিভাবে পরিবেশের সঙ্গে এরা মানিয়ে নিয়েছে এবং তাদের যে সর্বোপরি যে জীবনযাত্রা, অর্থাৎ পরিবেশের সঙ্গে সেই অভিযোজন হওয়ার যে বিষয়গুলো, সেগুলোকে নিয়ে এক এক করে আলোচনা করব। তো প্রথমেতে আমরা একটু চেঞ্চু জনগোষ্ঠীর মানুষদের যে পরিচিতি সেটি সম্পর্কে আমরা জেনে নেব। তো কোথায় থাকে এই চেঞ্চু জনসংখ্যার মানুষেরা? এরা থাকে হচ্ছে যে, দেখো, এই যে চেঞ্চু জনগোষ্ঠীর মানুষেরা প্রধানত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উড়িষ্যা রাজ্যের কিছু পাহাড়ি বনাঞ্চলে বসবাস করে। আর এদের বসতি বিশেষ করে দেখা যায় এই নাল্লা মাল্লা পাহাড় অঞ্চলে, যা এই নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভের অন্তর্গত। অর্থাৎ এই যে চেঞ্চু জনগোষ্ঠীর যে মানুষ, তারা প্রধানত এই অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও উড়িষ্যার যে বনাঞ্চল রয়েছে, সেই বনাঞ্চল, বিশেষ করে এই নাল্লামালা পাহাড়ের যে বনাঞ্চল, সেই বনাঞ্চলেতে এই চেঞ্চু জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে থাকে। আর ভাষা এবং এদের জাতিগত পরিচয় কি না, চেঞ্চুরা দ্রাবিড় ভাষাভাষী এবং তাদের ভাষায় তেলেগু ভাষার প্রভাব লক্ষ্য করতে পারা যায়। এবং জাতিগতভাবে এরা হচ্ছে প্রকৃতির পূজারী এবং আদিম জীবনধারার অনুরাগী। প্রকৃতির পূজারী হচ্ছে, অর্থাৎ এরা প্রকৃতির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এদের সম্পূর্ণ জীবনধারা প্রকৃতি নির্ভর। প্রকৃতির সঙ্গে এরা ওতপ্রোতভাবে মানিয়ে নিয়ে এরা বেঁচে থাকে। তো যে কারণেতে এরা প্রকৃতির পূজারী। প্রকৃতির কোনো ক্ষয়ক্ষতি এরা করে না, সেই অর্থে করে না। এরা একটা স্থিতিশীল জীবনযাপন করে, যেখান থেকে আ মানে প্রকৃতি এবং এরা সবাই টিকে থাকতে পারে। তো সেই কারণেতে এদেরকে এই প্রকৃতির পূজারী বলা হয়ে থাকে, এই কথাটা বলা হয়। তো এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে, এই যে পরিবেশের সাথে যে অভিযোজন, কিভাবে এরা অভিযোজন করেছে পরিবেশের সাথে এবং সর্বোপরি এদের যে জীবনধারা, সেই জীবনধারা সম্পর্কে। তো প্রথমেতে দেখো, এই যে বনভিত্তিক জীবিকা, অর্থাৎ কি, এই চেঞ্চুরা মূলত হচ্ছে সংগ্রাহক জনগোষ্ঠী। তারা বন থেকে জাম, মহুয়া, ফুল, কন্দমূল, মধু, ফল, লতাগুল্ম এবং ভেষজ গাছপালা সংগ্রহ করে। তো এরা মূলত হচ্ছে বনাঞ্চলেতে বসবাস করে এবং বনাঞ্চল থেকে যে সমস্ত সম্পদ তাদের বেঁচে থাকার জন্য লাগে, সেই সমস্ত সম্পদগুলো এরা বনাঞ্চল থেকে সংগ্রহ করে। মূলত এই পুরুষেরা বনেতে গিয়েই মধু সংগ্রহ করে, পশু শিকারও করে ও কাঠ সংগ্রহ করে থাকে। মানে এরা সংগ্রহের পাশাপাশি শিকারও করে। আর নারীরা, বিশেষ করে নারীরা কি করে না, গাছের এই ফল এবং কন্দমূল সংগ্রহ করে থাকে। তো মূলত হচ্ছে গভীর বনাঞ্চলেতে যে সমস্ত ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আছে, এরকম গাছে উঠে মধু সংগ্রহ করা বা প্রয়োজনেতে যে পশু শিকার করা, এই কাজগুলো মূলত পুরুষেরা করে থাকে। আর তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ, সেই কাজগুলো নারীরা মূলত করে থাকে। বসতি ও বাসস্থান কিরকম তৈরি করে এরা? এই চেঞ্চু জনগণের লোকেরা গভীর জঙ্গলের প্রান্তে ছোট ছোট খুপড়ি বা কুঁড়ে ঘরে বসবাস করে। অর্থাৎ এরা গভীর বনাঞ্চলেতে বসবাস করে না, যে অরণ্যের একদম গভীর অঞ্চলেতে এরা থাকে তা কিন্তু নয়।
মূলত গভীর যে জঙ্গল, সেই জঙ্গলের যে প্রান্তবর্তী যে সমস্ত এলাকা যেখানে জঙ্গলের গভীরতা অনেকটা কম, সেই সমস্ত প্রান্তবর্তী অঞ্চলগুলোতে এরা ঘরবাড়ি মানে নির্মাণ করে এবং মূলত এদের যে বাড়িঘর যেটা হয়, এই বাঁশ, কাঠ এবং পাতা দিয়ে তৈরি করা হয়, যা পরিবেশ বান্ধব তো অবশ্যই এবং যে কারণেতেই এটা পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এদের বাড়িঘর নির্মাণেতে এই অরণ্যজাত যে সমস্ত সম্পদ যেগুলো আছে, এই বাঁশ, কাঠ বা পাতা, সেগুলো দিয়েই এরা অরণ্যের প্রান্তবর্তী অঞ্চলেতে ছোট, ছোট ঘর করে বসবাস করে থাকে। এদের খাদ্যাভ্যাসের মধ্যে কি পড়ে? তারা প্রাকৃতিকভাবে সংগ্রহ করা খাদ্য যেমন শিকারের মাংস, কন্দমূল, শাকসবজি, মধু ইত্যাদি খায়। অর্থাৎ বনাঞ্চল থেকে এরা যে সমস্ত খাদ্য শিকার করে থাকে এবং সংগ্রহ করে থাকে মূলত সেইগুলোই এরা বেঁচে থাকার জন্যে খেয়ে থাকে। অনেক সময় এরা মাছ ধরে এবং প্রয়োজন পড়লে শিকারও করে, মূলত পাখি শিকারও করে থাকে। তো এইটা। সরঞ্জাম এবং প্রযুক্তিতে কি আছে এদের? না, এই চেনচুরা প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি সরঞ্জাম ব্যবহার করে, যেরকম বাঁশের ঝুড়ি, কাঠের বর্শা, তীর ধনুক ইত্যাদি। অর্থাৎ সম্পূর্ণ এই প্রকৃতিজাত যে সামগ্রী যেটা দিয়ে এরা এদের জীবনযাত্রাতে প্রয়োজনীয় যে সমস্ত আ আ কি বলা চলে হাতিয়ার লাগে বা আরো যে অন্যান্য যে সমস্ত ঘর গৃহস্থলীর যে সমস্ত মানে সরঞ্জামগুলো লাগে, সেগুলো সবই হচ্ছে এই অরণ্যজাত দিয়ে তৈরি। আর মধু সংগ্রহের জন্য তারা কি করে? এরা মধু সংগ্রহের জন্য গাছেতে চড়ে এবং ধোঁয়া ব্যবহার করে। এই কাঠ পাতা পুড়িয়ে ধোঁয়া ব্যবহার করে মৌমাছিকে তাড়ায়। এটা আমরা প্রত্যেকেই জানি যে মৌচাকে তো মৌমাছি থাকে এবং সরাসরি মৌচাকেতে যদি গিয়ে কেউ মধু ভাঙতে যায় তাহলে মৌমাছির কামড়েতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং তার প্রাণ যাওয়ারও ভয় থাকে। তো যে কারণেতে যেটা আমরা সাধারণত করে থাকি যে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে তাড়িয়ে দিই। তো চেনচুরাও তাই করে। চেনচুরা গভীর বনাঞ্চল থেকে গাছে চড়ে হচ্ছে এই মধু সংগ্রহ করে থাকে এবং তার আগে তারা করে কি ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে ওই তাদের যে চাক হয় মৌচাক সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে তারা গাছে চড়ে মধুগুলো সংগ্রহ করে। ধর্ম এবং সংস্কৃতির মধ্যে কি পড়ছে এদের? না, চেনচুরা প্রকৃতি এবং বনদেবতাকে পুজো করে। কারণ যেহেতু এরা বলা চলে সেই প্রকৃতিরই সন্তান, বনাঞ্চলেতে বসবাস যেহেতু করে, তো সেই কারণেতে এরা অরণ্য এবং অরণ্য আ মানে প্রকৃতিকে এরা কিন্তু একদম সেই দেব মানে পূজা করে থাকে। মাতৃস্নেহে পূজা করে থাকে এবং তারা স্থানীয় যে দেবতা, এই শ্রীশৈলম মন্দিরের দেবতা এই মাল্লেশ্বর স্বামী কে অত্যন্ত তারা শ্রদ্ধা করে। এছাড়া তারা নাচ, গান, লোকাচার অনুষ্ঠানে তাদের সংস্কৃতির অঙ্গ। মানে তাদের যে নিজস্ব যে কালচার যেটা রয়েছে তাদের তার মধ্যে যে নাচ বা গান বা লোকাচার অনুষ্ঠান এগুলো। মানে আমাদের আধুনিক সভ্যতা থেকে তো তারা অনেকটা দূরে বসবাস করে। তো তাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে যেটা তাদেরকে একটা স্বতন্ত্রতা দান করেছে। তো আ সেই সংস্কৃতির অঙ্গ হিসেবেই কিন্তু তাদের নিজস্ব আ আ সংস্কৃতির মধ্যে পড়ে যেটা এই নাচ, গান বা আরো যে সমস্ত অনুষ্ঠান যেগুলো থাকে সেগুলো তাদের ওই সম্প্রদায় বা জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু বিভিন্ন সময়তে তাদের নিজস্ব মনোরঞ্জনের জন্যে কিন্তু এগুলো মানে করে থাকে। আচ্ছা, এরপরেতে দেখো যে বর্তমান সময়ের সঙ্গে কিভাবে এরা অভিযোজিত হয়েছে এবং বর্তমান সময়ে এদের জীবনযাত্রার ক্ষেত্রে কি, কি প্রতিবন্ধকতা তৈরি করেছে। কারণ আধুনিক মানব সভ্যতা যেভাবে বেড়ে চলেছে, যেভাবে সে অগ্রগতিতে এগিয়ে চলছে, আগামী দিনে হয়তো এই সমস্ত জনজাতির মানুষদেরকে আর হয়তো খুঁজেই হয়তো পাওয়া যাবে না। তো বর্তমান সময়েতে আ কিন্তু এদের জীবনযাত্রা যথেষ্ট পরিবর্তন এসেছে। তো সেটাই এবার দেখব যে সেইটা কি? তো দেখো ১ম এতে এই যে অরণ্য আইন এবং অরণ্য সংরক্ষণ যে নীতি যেগুলো সরকার গ্রহণ করেছে, আ সেটা এদের জীবনযাত্রাতে কিন্তু একটা প্রভাব ফেলেছে। মূলত দেখো এই যে জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ ঘোষণার ফলে তাদের জঙ্গলে বসবাসের স্বাধীনতা সীমিত হয়েছে। অর্থাৎ ওই যে শ্রীশৈলম যে টাইগার রিজার্ভ ফরেস্ট, যে ওই জঙ্গল এলাকাতে যেখানেতে চেনচুরা মূলত থাকে, সেখানে যেহেতু জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে, যেটা তাদের জীবনযাত্রাকে মানে জঙ্গলেতে যে অবাধ ঘোরাফেরা এবং তার সঙ্গে, সঙ্গে সম্পদ যে সংগ্রহ করা, সেই জিনিসটাকে কিন্তু অনেকটা এদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের স্বাধীনতাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে। আবার অনেক চেঞ্চু পরিবার বন থেকে সরিয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে। অর্থাৎ
তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে অরণ্য আইন বা সংরক্ষণ নীতির কারণেতে দেখা যাচ্ছে যে আম সেই সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে তাদের যে স্ব যে স্থান যেখানেতে তারা বসবাস করত সেখান থেকে সরিয়ে অন্যত্র দেওয়া হয়েছে, যেটাও কিন্তু তাদের জীবনযাত্রাকে অনেকটা প্রভাবিত করেছে। আধুনিকতার প্রভাব কি পড়েছে? না এই দেখো, এই যে এখানেতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও রেশন ব্যবস্থার মাধ্যমে তারা কিছুটা আধুনিক জীবনের সঙ্গে যুক্ত হলেও তাদের স্বতন্ত্রতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। অর্থাৎ আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটা আস্তে, আস্তে এই সমস্ত আ সম্প্রদায়ের মধ্যে বা স্বাস্থ্য আ সেবা, এই সমস্ত মানে বিভিন্ন সময়তে বিভিন্ন এনজিও গুলো থেকে এই ধরনের উপজাতি আ গোষ্ঠীর মানুষজনদেরকে অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করা হয়। তাদের ছেলেমেয়েদেরকে অ্যা গা শিক্ষিত করার চেষ্টা করা হয়ে থাকে। আ তারপরেতে বা অসুখ-বিসুখ হলে যে আধুনিক যে মেডিকেল পরিষেবা সেটা দেয়া হয়। আর বিভিন্ন সময়তে তাদের যেহেতু আস্তে, আস্তে বনাঞ্চলের পরিমাণ সীমিত হয়ে আসছে, এদের বা বা বিভিন্ন অরণ্য সংক্রান্ত নিয়ম নীতির কারণেতে এদের যে অবাধ যে স্বাধীনতা সেটাও অনেক সময় বিঘ্নিত হচ্ছে। যে কারণেতে সরকার বিভিন্ন সময়তে এদের অর্থ অনুদান বা রেশন ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করে থাকে। তো যেটার কারণেতে কিন্তু এরা আস্তে, আস্তে সেই আধুনিক সমাজের সঙ্গে একটু, একটু করে পরিচিত হচ্ছে। যেটা কিন্তু তাদের সেই নিজস্ব সম্প্রদায়ের যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতাকে কিন্তু একটু, একটু করে হারানোর একটা ভয় কিন্তু দেখা দিচ্ছে। এছাড়াও এখন দেখা যায় যে চেঞ্চু সম্প্রদায়েরা বিভিন্ন সরকারি চাকরি করছে। বন রক্ষা কর্মী হিসেবে কাজ করছে। অর্থাৎ যে সমস্ত লোয়ার ডিভিশন যে সমস্ত কাজগুলো থাকে, আ যে সমস্ত যে জায়গাতে সরকারি বা বন রক্ষা কর্মী হিসেবে, যেহেতু এরা বনাঞ্চলেতেই থাকে, বনকে এরা খুব ভালোভাবে চেনে, অরণ্যকে চেনে, যে কারণেতে এদেরকে সরকার কিন্তু এই ধরনের কাজকর্মতে নিচ্ছে। যেটার ক্ষেত্রেও কিন্তু এই চেঞ্চু সম্প্রদায়ের লোকজনদের জীবনযাত্রার মধ্যে অনেক পরিবর্তন কিন্তু আস্তে, আস্তে শুরু হয়েছে। তারপরে দেখো সামগ্রিকভাবে যে পরিবেশ পরিবর্তনের যে প্রভাব যেটা হচ্ছে, কারণ সামগ্রিকভাবে আমাদের যে পরিবেশ তার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অরণ্য বিনাশ হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং তার সঙ্গে, সঙ্গে প্রাকৃতিক সম্পদ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তো যে কারণেতে দেখা যাচ্ছে যে এই যে মানে সামগ্রিকভাবে তো পৃথিবী জুড়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং অরণ্য বিনাশও একটা বড় পরিবেশগত সমস্যা। যেটার কারণেতে যেহেতু এরা বনাঞ্চলে বসবাস করে, তো সেই কারণেতে এই ধরনের পরিবেশগত যে পরিবর্তন, সেই পরিবর্তন তাদের জীবনযাত্রার উপরেতে যথেষ্ট প্রভাব ফেলেছে এবং যেটা সমস্যার মুখেও ফেলে দিয়েছে তাদেরকে। সব শেষেতে আমরা একদম শেষে চলে এসেছি এবং সব শেষেতে আমরা যেটা দেখব যে সামগ্রিকভাবে যে এই আলোচনা দেখো যে এই মানুষ কিভাবে পরিবেশের সাথে সমন্বয় রেখে বেঁচে থাকতে পারে। আমাদের এই ভারতবর্ষের চেঞ্চু জনগোষ্ঠী তার একটা উদাহরণ। ঠিক আছে? তাদের জীবনযাত্রা কিন্তু প্রমাণ করে দেয় যে প্রাকৃতিক পরিবেশের যথাযথ ব্যবহারের মাধ্যমে কিভাবে স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব। অর্থাৎ পরিবেশের সঙ্গে যদি আমরা একটি বন্ধুত্বপূর্ণ অবস্থান করি, তাহলে কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন মানে তার থেকে কিন্তু উপকৃত হব। যেটা চেঞ্চুরা কিন্তু প্রমাণ করে দিয়েছে বা চেঞ্চুরা যেভাবে থাকে সেইভাবে। তার সঙ্গে, সঙ্গে দেখো এই যে চেঞ্চু শুধু যে আদিবাসী গোষ্ঠী যে নয়, বরং কিভাবে মানুষ প্রাকৃতিক সম্পদকে বিনষ্ট না করে জীবন যারা গড়ে তুলতে পারে তারও একটা জীবন্ত উদাহরণ, সেটাও। আর সর্বোপরি দেখো যে সব শেষেতে যে চেঞ্চুদের এই অভিযোজন আমাদের শেখায় কি যে টিকে থাকার জন্য প্রযুক্তি নয়, পরিবেশের সাথে সৌহার্দ্যই শ্রেষ্ঠ উপায়। অর্থাৎ আধুনিক বিশ্বে মানুষ প্রযুক্তির বলে বলীয়ান হয়ে প্রকৃতিকে পরিবর্তন করতে শুরু করেছে। যে কারণেতে আস্তে, আস্তে আমাদের এই সামগ্রিকভাবে গোটা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু থেকে আরম্ভ করে আরো অন্যান্য যে সমস্ত উপাদানগুলো সেগুলো পরিবর্তন হচ্ছে। কিন্তু সেই রকম জায়গায় দাঁড়িয়ে থেকে এই ধরনের যে জনজাতির মানুষ যারা আজও প্রকৃতির উপরেতে নির্ভর করে তারা বেঁচে রয়েছে, প্রকৃতির দেওয়া সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করে তারা টিকে রয়েছে। যেটা থেকে আমাদের কিন্তু সত্যিই শেখার অনেক কিছু আছে। যেটা যে শুধুমাত্র যে প্রযুক্তির ক্ষেত্রে নয়, মানে আমাদের এই যে যদি আমরা প্রকৃতির সঙ্গে মানিয়ে বা ভালোভাবে অভিযোজন করে যদি থাকি, তাহলে সেটাই কিন্তু এই একটা স্থিতিশীল যে পরিবেশ গড়া, যেখানেতে মানুষ এবং প্রকৃতি পাশাপাশি একটা স্থিতিশীল অবস্থানে থেকে বসবাস করবে। অর্থাৎ মানে এখন তো মানুষ প্রকৃতির উপরেতে
মানে একটা এত গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করেছে যে আস্তে, আস্তে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই চেঞ্জুদের জীবনযাপন আমাদের কিন্তু সেই শিক্ষাটাই দেয় যে প্রকৃতির সঙ্গে যদি আমরা মানিয়ে নিই, প্রকৃতির সম্পদগুলোকে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি, বিশেষ করে মানে বিনাশ না করে তাহলে কিন্তু সেটাই আমাদের জন্যে খুবই একটা মানে সৌহার্দ্যপূর্ণ প্রকৃতির সঙ্গে সহাবস্থান হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।